প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো থাকে কামনা করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো দেখো, আজকে আমরা ক্ষমতা এবং ক্ষমতা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদেরকে যদি কিছুটা হলো বিশেষ সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে পারি তাহলে আমার সার্থকতা। আসলে সারাদিন অনেক কষ্ট করেই এই ক্লাসগুলো তৈরি করি। বিদ্যালয় যেহেতু বন্ধ, এই সময়টা কাজে লাগাচ্ছি। আর তোমাদেরও এই সময় যেহেতু ক্লাস নেই, বাসা বেকার না বসে থেকে ক্লাসগুলো করলে তুমি উপকৃত হবে ইনশাল্লাহ। তো এবার শেষে আমরা ক্ষমতার সংজ্ঞা বলতে পারবো, ক্ষমতার একক মাত্রা নির্ণয় করতে পারবো, কর্মদক্ষতা ব্যাখ্যা করতে পারবো, ক্ষমতার পরিমাণ নির্ণয় করতে পারবো। তো দেখো, প্রথমে আমরা ক্ষমতা সংক্রান্ত আলোচনা করব। বল ইন্টু সরণ ইকুয়াল টু আমরা জানি কাজ। ঠিক এই কাজ থেকে আসবে আবার শক্তি। কাজের করার সামর্থ্য হচ্ছে শক্তি, আবার শক্তি বা কাজের হার হচ্ছে ক্ষমতা। অর্থাৎ কত দ্রুত সময়ে কাজটি করা যায় সেটাই হচ্ছে ক্ষমতা। দেখো, কাজ বাই সময় ইকুয়াল টু ক্ষমতা। এখানে ভগ্নাংশটি আমরা একটু লক্ষ্য করি। দেখো, সময়টা হচ্ছে ভাগাকারে আছে, যেহেতু এটা হরে আছে তাহলে এই সময়টা যত বেশি হবে এই ভগ্নাংশটা তত ছোট হয়ে যাবে, অর্থাৎ ক্ষমতা কমে যাবে। আর এটার মান, এই সময়ের মান যত কম হবে ভগ্নাংশটা তত বড় হবে, ক্ষমতা তত বেশি হবে। তাহলে যে লোকটি দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কাজটি করতে পারে তার ক্ষমতা বেশি হবে। আর যে লোকটি দুর্বল, লোকটি যদি বেশি সময় নিয়ে কাজটি করে তাহলে তার ক্ষমতা কম হবে। তো দেখো, আমরা ক্ষমতা হলো শক্তি রূপান্তরের হার বা কাজের হার। তো কাজের হার আমরা বলে আসছি, যেহেতু নির্দিষ্ট সময় দ্বারা ভাগ করা হয়েছে সেজন্য এটা কাজের হার। আর ক্ষমতা একটি স্কেলার রাশি। স্কেলার রাশি কেন তোমরা জানো? স্কেলার রাশি হচ্ছে যে রাশির শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, দিক নির্দেশনা প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। এই জন্য ক্ষমতা একটি স্কেলার রাশি। যেহেতু ক্ষমতা আসছে কাজ এবং শক্তি থেকে, কাজ ও শক্তি দুইটি স্কেলার রাশি, তো এই জন্য ক্ষমতা একটি স্কেলার রাশি। ক্ষমতাকে বিভাজিত করলে কি পাওয়া যায়? কাজ বাই সময়। আবার কাজকে বিভাজিত করলে বল ইন্টু সরণ পাওয়া যায় ডিভাইড বাই সময়। আবার বলকে বিভাজিত করলে বল ইন্টু ত্বরণ পাওয়া যায়। তো দেখো, এই প্রত্যেকটাকে আমি যদি এক মাত্রা নির্ধারণ করি তাহলে কিন্তু আমার এরকম একটা মাত্রা চলে আসবে। আমাদের পাঠ্য বই এই সংক্রান্ত আলোচনা আছে, তোমরা বুঝে নিবে। যেহেতু আমরা ক্ষমতাকে বিভাজিত করে অনেকগুলো মৌলিক রাশি পেয়ে গেলাম, তাহলে ক্ষমতা একটি মৌলিক রাশি নাকি লব্ধ রাশি? কি বলবা তোমরা? অবশ্যই লব্ধ রাশি। যেহেতু একটি রাশিকে বিভাজিত করলে অনেকগুলো রাশি মৌলিক রাশি পাওয়া গেল, তাহলে এটি একটি লব্ধ রাশি। প্রশ্ন আসতে পারে যে ক্ষমতা কি ধরনের রাশি বা ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। এই যে কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এটাকে মিস্টার জেমস ওয়াটের নাম অনুসারে ওয়াট ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এই পর্যন্ত তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে। দেখো, এখানে এক অশ্ব ক্ষমতা হচ্ছে, এটা হচ্ছে ক্ষমতার পুরাতন একক। এক অশ্ব ক্ষমতা হচ্ছে জেমস ওয়াটের সংজ্ঞা মতে, উনি বলেছিলেন যে একটি ঘোড়া 500 পাউন্ড ওজনের, তাকে মাটি থেকে 1 ফুট উপরে তোলার জন্য যে ক্ষমতা প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে এক অশ্ব ক্ষমতা। তো এক অশ্ব ক্ষমতার এই যে ঘোড়ার থেকেই আসছে মূলত অশ্ব ক্ষমতা। অশ্ব শব্দের অর্থ আমরা জানি ঘোড়া। তো ঘোড়া যেটা, এই ঘোড়াকে 500 পাউন্ডের ঘোড়াকে 1 ফুট উচ্চতা তোলার জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণকে এরা একক হিসাবে ধরেছিল তখন। তারপর নতুন একক 1 কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট, অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 1000 জুল বৈদ্যুতিক শক্তি আলোতে রূপান্তরিত হচ্ছে। এটাকে আমরা বলতে পারি 1 ইউনিট, অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 1 ইউনিট। অর্থাৎ ঘন্টায় যদি সেই 1000 জুল বৈদ্যুতিক শক্তিকে আলো তাপ শক্তিতে রূপান্তরিত করে তাহলে এটাকে 1 কিলোওয়াট ঘন্টা বলা হয়। প্রশ্ন আসতে পারে 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে? এই ধরনের অনেক জ্ঞানের প্রশ্ন আছে, তোমরা এগুলো নোট করে নিবে, অবশ্যই হ্যান্ড নোট করতে হবে। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। দেখো, তোমাদের জন্য কিছু একক কাজ আছে। 1 ওয়াট ক্ষমতা বলতে আমরা কি বুঝি? 1 ওয়াট ক্ষমতা বলতে, যেহেতু সংখ্যা মান 1, তাহলে আমরা বুঝবো যেহেতু ক্ষমতা ইকুয়াল টু ডব্লিউ বাই টি, অর্থাৎ কাজ বাই সময়।
তাহলে 1 জুল কাজ যদি 1 সেকেন্ডে করতে পারে তাহলেই তাকে 1 ওয়াট ক্ষমতা বলা যাবে। তো 1 ওয়াট ক্ষমতা আশা করি বুঝতে পারছো। 200 মেগাওয়াট বলতে কি বুঝে, আমরা যে বিদ্যুৎ যে প্লান্টগুলো আছে, বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকি, ওখানে মেগাওয়াটে হিসাব করা হয়, কারণ ওখানে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় জন্য মেগাওয়াট হিসাব করা হয়। 200 মেগাওয়াট বলতে আমরা কি বুঝি, এখানে দেখো এটাকে আমি ভেঙে দেখিয়েছি। 1 কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট, আবার 1 মেগাওয়াট হচ্ছে 1000 কিলোওয়াট। তো 1 কিলোওয়াট যদি 1000 ওয়াট হয় তাহলে 1000 কিলোওয়াটে কত, নিশ্চয়ই 1 লক্ষ কিলোওয়াট। 1 লক্ষকে 20 দ্বারা গুণ করলে হবে 20 কোটি জুল, অর্থাৎ 200 মেগাওয়াট হচ্ছে 20 কোটি জুল তড়িৎ শক্তি সরবরাহ করবে প্রতি সেকেন্ডে। তো যদি এটা হয়ে থাকে তাহলে তোমরা 200 ওয়াট, 200 মেগাওয়াট এবং 200 ওয়াট কাকে বলে বা বলতে কি বোঝো এই বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। 60 ওয়াট বলতে কি বোঝো, অবশ্যই প্রতি সেকেন্ডে 60 জুল হারে বিদ্যুৎ শক্তিকে তাপ আলোক শক্তিতে রূপান্তরিত করে। দেখো এখানে কিছু গাণিতিক সমস্যা আছে। 70 কেজি বরের এক ব্যক্তি 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি 15 সেকেন্ডে উঠতে পারে। তাহলে এখানে ভর দেওয়া আছে, এই যে দেখো ভর 70 কেজি, সময়টি সমান 15 সেকেন্ড, আর উচ্চতা প্রতিটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা জানি আমরা এটাকে এমকেএস পদ্ধতি নিয়ে করতে হবে, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ডে নিয়ে করতে হবে। তো এখানে যে সেন্টিমিটার আছে এটাকে মিটার নিয়ে যেতে হবে 100 দ্বারা ভাগ করে। দেখো এস সমান হচ্ছে 25কে 100 দ্বারা ভাগ করলে একটা সিঁড়ির উচ্চতা বের হবে। 25কে 100 দ্বারা ভাগ করলে একটা সিঁড়ির উচ্চতা, অনুরূপ কয়টি সিঁড়ি আছে, 30টি, তাহলে 30 দ্বারা গুণ হবে, তাহলে মোট উচ্চতা হচ্ছে 7.5। নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো, এই ধরনের অনেক অঙ্ক আছে, পরীক্ষা আসতে পারে। তো দেখো উচ্চতা হচ্ছে এই 25কে প্রথমে আমি 100 দ্বারা ভাগ করে সেন্টিমিটার থেকে মিটার নিয়েছি, তারপরে 30 দ্বারা গুণ করে দিই। যেহেতু 30টা সিঁড়ি, প্রতিটা সিঁড়ি হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে 30টা সিঁড়ির উচ্চতা হচ্ছে 7.5 মিটার। আমরা এস এর মান পেয়ে গেলাম, টি এর মান পেয়ে গেলাম, এম এর মান পেয়ে গেলাম। দেখো ফি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, আবার ফি ইকুয়াল টু এম জিএস বাই টি, এম জিএস বাই টি। এখানে আমরা এম এর মান, জি এর মান, এস এর মান, টি এর মান বসিয়ে দিলেই কিন্তু জি এর মান আমরা জানি 9.8, জি এর মান 9.8 অভিকর্ষ ত্বরণ, এই জি এর মান, টি এর মান, এস এর মান এগুলো বসিয়ে দিলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তারপরে আসো দেখো কর্মদক্ষতা। কর্মদক্ষতা বলতে একটা অনুপাতকে বোঝানো হয়, যে অনুপাতটা হচ্ছে এরকম, একটা যন্ত্রে যদি ক্ষমতা 100 ওয়াট হয়, সে অনেক ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে পারে না। অধিকাংশ যন্ত্রই এরকম, বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো এরকমই যে সে শতভাগ কাজ কখনোই দিতে পারে না। প্রথম হয়তো 90%, 98% কাজ দিয়ে থাকে, কিন্তু এক সময় সে 75%, 80% কাজ দিয়ে থাকে। তো এটাই হচ্ছে মূলত কর্মদক্ষতা। তো দেখো লভ্য কার্যকর শক্তি বা প্রদত্ত মোট শক্তি, এটাকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় সেটাকে বলা কর্মদক্ষতা। অর্থাৎ কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে 100 দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতা আশা করি বুঝতে পারছো। এই সংক্রান্ত গাণিতিক সমস্যা আছে। একটি 5 নিউটন ওজনের বস্তুকে 10 মিটার উচ্চতায় উঠানোর জন্য 65 জুল ক্ষমতার একটি মোটরের অপচয়কৃত শক্তি ও কর্মদক্ষতা নির্ণয় করা। তাহলে এখানে এই 65 জুল হচ্ছে এই মোটরের প্রদত্ত ক্ষমতা, তাকে 65 জুল হিসাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সে কতটুকু কাজ করতে পারলো সেটা আমরা পরিমাপ করেই বের করব। দেখো 5 নিউটন ওজনের, তো 5 নিউটন ওজনের বস্তুকে 10 মিটার উচ্চতা উঠিয়েছে, তাহলে এখানে লভ্য কার্যকর শক্তি হচ্ছে কৃতকাজ। তো কৃতকাজ ইকুয়াল টু আমরা বল ইনটু সরণ, বল হচ্ছে এমজি, বল হচ্ছে এমজি, তাহলে আমরা এই কাজ ইকুয়াল লিখতে পারি এমজিএস। তো এখানে এমজিটা হচ্ছে বস্তুর ওজন, এই যে দেখো বস্তুর ওজন 5 নিউটন দেওয়া আছে, এমজি এর মান হচ্ছে 5 নিউটন, আর এইচ এর মান হচ্ছে এখানে এই 10 মিটার। তাহলে আমাদের এই মানটা কি বের হবে, 50। তাহলে এমজি এর মান হচ্ছে 5 নিউটন আর এস এর মান হচ্ছে 10, 5 10 50 জুল। আমাদের প্রদত্ত ক্ষমতা কত ছিল 65, আমরা লভ্য কার্যকর শক্তি পেলাম কত 50 জুল। আমি যদি দুইটা বিয়োগ করি তাহলে আমরা কত অপচয় কত হয়েছে সেটা বোঝা যাবে।
যেহেতু 65 জুল ক্ষমতা ছিল, তার কাজ করেছে 50 জুল, তাহলে 65 বিয়োগ 50 জুল, তাহলে 15 জুল তার অপচয় হয়েছে। আশা করি বুঝতে পারছো। কর্মদক্ষতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, গ্রিক বর্ণমালার প্রতীক ইটা। ইটা ইকুয়াল টু হচ্ছে লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। অর্থাৎ এই যে দেখো এখানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা 65, এই 65 হচ্ছে প্রদত্ত ক্ষমতার নিচে হর আকারে বসবে, আর লব্য কার্যকর শক্তি হচ্ছে 50 জুল উপরে বসবে। ভাগ করে যদি 100 দ্বারা গুণ করে দাও তাহলে 76.92%, অর্থাৎ সেই 100-তে 76.92% কাজ সে কমপ্লিট করতে পারে, দিতে পারে, আর বাকি শক্তিটা সে অপচয় করে। তাহলে কর্মদক্ষতার বিষয়টি আমরা বুঝতে পারছি আশা করি। একটা অনুপাত, এটার কোনো একক নেই, এখানেও শক্তির একক, এখানে শক্তির একক, এই শক্তির একক ক্যান্সেল করে দিলে এটার কোনো একক থাকবে না। এই প্রশ্ন আসতে পারে যে কর্মদক্ষতার একক কি, বা কর্মদক্ষতার একক নেই কেন, ব্যাখ্যা করো। আশা করি বিষয়টা পারবে, যেহেতু হরে এবং লবে একই রাশি আছে, তো একই রাশির এই এককের সাথে একক ক্যান্সেল হয়ে এখানে এটা হয়ে যাবে একটা নিরপেক্ষ রাশি, এটার কোনো একক থাকবে না। এখন দেখা একক কাজ। কর্মদক্ষতা 75% বলতে কি বুঝি আমরা? 75% বলতে আমরা কি বুঝি একটু আগে আমরা আলোচনা করে আসছি। যদি 100% তাকে ক্ষমতা দেওয়া হয়, সে 75% কাজ করতে পারে, আর 25% কাজ তার অপচয় হয়, সেটাই হচ্ছে 75% কর্মদক্ষতা। আমরা ব্যাখ্যা সুন্দরভাবে লিখছি। তোমাদের জন্য বাড়ির কাজ, গাণিতিক সমস্যা। 40 কেজি বরের বস্তুকে এক বালক 12 সেকেন্ডে 25 সেন্টিমিটারের 30টি সিঁড়ি বেয়ে ছাদে উঠলো, কৃতকার্য ক্ষমতা নির্ণয় করো। তো আগের যে আমরা অঙ্কগুলো করিয়েছি, এই অঙ্কগুলোর ধারাবাহিকতা তোমরা এটা করবে। 1000 ওয়াটের একটি মোটর 12 সেকেন্ডে 8 কেজি বরের বস্তুকে 8 মিটার উচ্চতায় উঠাতে পারে, কর্মদক্ষতা নির্ণয় করো। এখানেও তোমরা এটা করার চেষ্টা করবে। 1000 ওয়াট ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে তার প্রদত্ত ক্ষমতা, আর লব্য কার্যকর ক্ষমতা বের হবে। এই যে সময় দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে, এটা গুণ করলে লব্য কার্যকর ক্ষমতা mgh বের হবে। তো mgh বের হলে ওখান থেকে এই সময় দ্বারা ভাগ করলে আমরা লব্য কার্যকর ক্ষমতা আমরা পেয়ে যাব। তো এই দুইটাকে আমরা আশা করি করতে পারবে তোমরা। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।